রহমানুর রহিম। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজ আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনারা জানেন দীর্ঘ 1 বছরের বেশি সময়ের আন্দোলনের পর আমরা আমাদের বিজয়ের দ্বার প্রান্তে সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উদ্যোগ নিয়েছে, কিন্তু চূড়ান্ত অধ্যাদেশে গাড়ির পরিবর্তে এখন কনসালটেশন বা পরামর্শের সমাধানে নতুন করে সবাই কৌশল বেছে নিয়েছে। আমরা সরকারের এই কার্যভাবের বিবৃতি সরাসরি প্রত্যাখ্যান করছি। আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের নিম্নোক্ত দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা ভবনের সামনে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান চলবে। আমাদের দাবিগুলো হল অংশীদারের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী 3 কর্মদিবস অর্থাৎ 14, 15 এবং 16 তারিখের মধ্যে কত দিনে সেটা এখানে এসে রাস্তায় এসে মন্ত্রণালয় প্রতিনিধি টিমকে দেওয়াতে হবে। যদি এখানে না আসে, যতদূর না আসবে আমরা এখানে অবস্থান দেব। শিক্ষাবর্ষে বিনা শর্ত আত্মীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থী হিসাবে অধ্যাদেশের স্বীকৃতি নিশ্চিত প্রদান করতে হবে। পরবর্তী মধ্যেই ডিসি রেজিস্ট্রার সহ সকল গুরুত্বপূর্ণ জনবল নিয়োগ দিয়ে ইউনিভার্সিটি কার্যক্রম শুরু করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের প্রেরিত হবে ক্যারিয়ার ধ্বংসের হুমকি ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আমাদের একটাই লক্ষ্য, স্বপ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন। আমরা আশা করি সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানায় এবং আর কোনো কালক্ষেপণ না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রশ্নগুলো উত্তর প্রশ্ন করবেন, উত্তর দিবে আমাদের এখানকার সাধারণ শিক্ষার্থীরা আছেন। যে আপনারা বুঝতে পারছেন, আমাদের এখন একটা হচ্ছে আজকের মধ্যে, মানে আমরা এখানে অবস্থান নিয়েছি, আজকের মধ্যেই মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেউ একজন রাস্তায় এসে শিক্ষার্থীদের সামনে এই কথাটি বলতে হবে যে আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি অর্থাৎ 16 অক্টোবরের ঠিক কোন দিন, আমি আবারও রিপিট করতেছি, 16 অক্টোবরের মধ্যে এই 3 দিনের ঠিক কোন দিন অধ্যাদেশ দিবে এটা বলতে হবে। অধ্যাদেশ কবে দিবে আমি আবারও রিপিট করছি, এই 3 দিনের মধ্যে কোন দিন, 3 দিনের যে কোনো কোন দিন, মানে যে কোনো একদিন কোন দিন অধ্যাদেশটা দিবে সেটা এখানে এসে যতক্ষণ না জানাবে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো এবং এই চলমান কর্মসূচি চলতে থাকবে। যদি আজকের মধ্যে এই সিদ্ধান্ত না আসে, আগামীকাল থেকে কঠোর থেকে আরো কঠোর আন্দোলন আমরা দাবি করব। আপনারা ইতিমধ্যেই 7 কলেজের সক্ষমতা সম্পর্কে জানেন। আমরা 7 কলেজ চাইলে কি করতে পারি আপনাদের ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের অবস্থান জানান দিয়েছি। ঢাকা শহর এই 7 কলেজকে বলে বই চলতে হবে, নতুবা ঢাকা শহরকে আমরা স্থগিত করে দেবো। জনগণের ভোগান্তি হোক, আমরা চাই না মানুষ কষ্ট পাক, আমরা চাই না আবারও রাজপথে নেব, আমরা পরের টেবিলে ফিরতে চাই। তাই আজকের মধ্যে আমরা এখানে থাকাকালীন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কেউ একজন এসে বলে যাবে আগামী 16 অক্টোবর অর্থাৎ 3 দিনে কোন দিন ওনারা অধ্যাদেশ ঘোষণা করবেন। যদি এটা বলেন আমরা ঠিক 5 মিনিটের মধ্যে এখান থেকে অবস্থান ছেড়ে দেবো এবং কালকে থেকে আমরা ক্লাস করে পরের টেবিলে ফিরে যাবো। আর যদি কোনোভাবে আজকের মধ্যে এই সিদ্ধান্ত না জানানো হয় 3 দিনের কবে আমাদেরকে অধ্যাদেশ দিবে, তাহলে 7 কলেজ এইখানে অবস্থান কর্মসূচি চলমান রাখবে। তার পাশাপাশি 7 কলেজ হয়তো 7 কলেজ আলাদা আলাদা ভাবে 7 জায়গায় ব্লকেট কর্মসূচি হতে পারে, কিংবা আমাদের এই অর্ডিন্যান্স কিংবা আমাদের যেই মন্ত্রণালয়, যেই দপ্তরে, যেই অফিসে আমাদের অধ্যাদেশ আটকে আছে আমরা প্রয়োজনে সেখানে গিয়ে অবস্থান করা শুরু করে দেব। আমাদের আন্দোলনকে কুটির হতে দিবেন না, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, আমাদেরকে আবারও আপনাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা রাস্তায় দাঁড়িয়ে জনভোগান্তির কারণ হিসাবে আমাদেরকে দাঁড় করাবেন না। আমরা জনগণের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না,
আমরা শান্তিপূর্ণভাবে গত 1 বছর আমাদের সুশৃঙ্খল আন্দোলন করে আসছি, আপনারা সেটা প্রমাণ পেয়েছেন। আমরা সেই শান্তিপূর্ণ আন্দোলনের পরিসমাপ্তি চাই। আইনের ভাষা হয়ে গেছে, এখন আর আসলে পরিবেশনের কোনো সময় নেই। অতএব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেন, আজকের মধ্যে আমাদেরকে সে জানান, তারপরেও আমরা এখান থেকে উঠে যাবে। এর আগ পর্যন্ত আমরা উঠছি না। আরেকটা বিষয় ক্লিয়ার করি, আজকে সকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে ঢাকা কলেজে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। ওইখান থেকে এদিকে আমরা আসবো। ইন্টারের শিক্ষার্থীদের ক্লাস শেষ হয় 11:30, তাদেরকে বের করে দেওয়া হয়েছে 10টার সময়। এটা কোন নিয়মে বের করে দিচ্ছে আমরা জানি না। ইভেন আমরা সকালবেলা গিয়ে ভাইস প্রিন্সিপাল মহোদয়কে জানিয়েছি যে আপনারা ইন্টারের শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করেন, তাহলে একটা অপ্রীতিকর সিচুয়েশন সৃষ্টি হইতে পারে। এটা আবার আপনিও রাখতে পারেন না, আমরা পাই না। সে বলছে আমরা শিক্ষার্থীকে কিভাবে কন্ট্রোল করবো? তাহলে সে ওইখানে ভাইস প্রিন্সিপাল কেন? সে ওইখানে দায়িত্বপ্রাপ্ত কেন? তার কথা যদি শিক্ষার্থীরা না শোনে তাহলে তার সরাই দেওয়া হোক। সে কন্ট্রোল করতে পারবে, তাকে আনা উচিত। আরেকটা বিষয় হচ্ছে খুবই সেন্সিটিভ, যেটা আমরা জীবনে কল্পনাও করি না। আমরা এ পর্যন্ত বড় হয়েছি, শিক্ষকরা আমাদেরকে মেরেছে, বজ্রাঘাত করেছে, আমাদেরকে কান ধরে অভ্যাস করিয়েছে, বেদরক পিটিয়েছে, সবকিছু করেছে। এটা আমরা আশীর্বাদ হিসেবে গ্রহণ করছি। আমরা যত বছর পড়াশোনা করছি এখন পর্যন্ত, কিন্তু সকালবেলা তারা এসে তাদের গায়ে একটা ভূতের টোকাও পড়লো না। তারা ইচ্ছাকৃত ভাবে এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলতেছে তোমরা আমাদেরকে হাত দিয়েছো কেন? বলেই একটা ছেলেকে এমন মার মেরেছে, তারা দৌড়ে দৌড়ে মেরেছে এবং ওটা ধরো ছেলেটাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। দেখেন মাথা ফাটিয়ে ফেলেছে একজন শিক্ষক, যে আমার পিতৃতুল্য, আমার মাতৃতুল্য। সে আমাকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেবে, আদেশ উপদেশ দেবে। সে এসে শুধুমাত্র তার স্বার্থের কারণে, শুধুমাত্র ঢাকায় অবস্থান করার কারণে আমাদের বিরোধিতা করে এরকম একজন সাধারণ শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করা, এটা অসভ্যতার সর্বোচ্চ লেভেল। শিক্ষার্থীকে এভাবে মারা যায় না। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে। মাঝখানে ঢুকে ওখানে মূলত কথাটার বিষয় হয়েছিল, বাকবিতণ্ডা হয়েছিল শিক্ষকদের সাথে। এই অবস্থায় উস্কানি কথা তো উস্কানি বলতে ওখানে কথা কাটাকাটিতে ইন্টারদের প্রতিদিন ছুটি হয় 11:30-এ। বাট শিক্ষকরা আমাদের বিরুদ্ধে ইন্টারদের আজকে 10টায় নামিয়ে দেয়, যেটা আমরা কোনোভাবে সহ্য করতে পারি না। যে আমাদের সাথে বাকবিতণ্ডা করা, আমার সাথে ঝামেলা সৃষ্টি করার জন্যই তারা ইন্টারদের 10টায় ছুটি দেয়। প্রতিদিন আমরা ইন্টারদের ছুটি দেখি 11:30-এ। ঝামেলার পরে আমরা ছাত্রের সাথে কথা বলি, নাইম ভাই কথা বলতেছিল যে স্যার ওনাদের ছুটি দিলেন কেন? ছাত্রের কথাই এরকম যে তোমরা তোমাদের মতো করো, ওরা ওদের মতো করবে, তোমরা তোমাদের দাবি করো, ওরা ওদের দাবি করবে। আমরা বলতেছিলাম স্যার এর যদি কোনো সমস্যা হয় এটা ভাইকে নেবে। ও এক কথাই বলে যে তোমরা তোমাদের মতো করো, ওরা ওনাদের মতো করো। পরে সবাই এখানে বলে ফেললাম এরা তালাক। বলা মাত্র ছাড়া আমাকে কলার ধরছে, কলার ধরা মাত্র 10-15 জন টিচার আমাকে নিয়ে টানাহাঁটানি আস্তে আস্তে করতেছে, টানতেছে এদিকে ওদিকে, 2 হাত 2 দিকে, এখানে 4-5 জন, এদিকে 4-5 জন, পিছনে কলার ধরছে, সামনে কলার ধরে টানাটানি করতেছে। মানে আমি কতক্ষণ সহ্য করবো? আমার ঘড়ি টড়ি সব ছেড়ে ফেলছে, 2টা টাকা কিচ্ছু নেই, শুধু ফোন ছিল পকেটে। তারপরে আমি কি করলাম, পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমাকে ফুচকা খেয়ে মারতেছে, আমি নিজেও লাগতেছিলাম, কোথায় কি লাগতেছে আমি এটা দেখতে পাচ্ছিলাম না। তারপর পড়ে গেলাম, আমার উঠাইলো, আমার সভাপতিটা কিন্তু আমাকে টানার চেষ্টা করতেছে, আমার কবর ধরে টানতেছে অন্যদিকে। বাট ওনারা এতটা মানে শক্তিশালী ছিল, 10-15 জন মিলে আমাকে ঘিরে ধরে টেনে নিয়ে যাচ্ছিল। আবার পড়ে গেছিলাম আমি, পড়ে গিয়ে দেখেন আমার এখানে রক্তাক্ত, এখানে ফাল গেছে, এখানে গেছে। তারপর এর টানাটানি করছে, এটা প্রমাণ হলো এই যে আমার এখানে দেখতে পাবেন এখানে অসংখ্য নখের দাগ রক্ত হয়ে আছে এখানে দেখেন কত স্পিডে খাচ্ছে। নখের দাগ আছে কিভাবে খাচ্ছি দিয়ে আমাকে টানাটানি করছে ওনারা। এদিকে আপনাদের পড়ে গেছিলাম, এখানে ব্যথা নড়তে পারতেছি না। তারপর আমাকে টেনে আসলে পরে নিয়ে গেল অফিসমে নিয়ে গিয়ে আমাকে বসালো 40-50 জন টিচার অফিসমে। দেখি টিচার এক কথা বলতেছে, আমি এখানে কোনো বলার সুযোগ পাচ্ছি না। বলার পর
সহায়তা হ্যান্ড এটা সেটা বুঝে পড়ে তুমি বলতেছো আমাকে বলছো তুমি এই ক্যাম্পাসে স্টুডেন্ট পরিচয় দাও এটা সেটা পরে আমি আইডি কার্ড দেখালাম আমার ডিপার্টমেন্টের মেম আসলো আসার পর ওনারা বলতেছে বিবৃতি দাও মানে লিখিত একটা বিবৃতি দাও তারপর আমার আইডি কার্ড আমার ডিপার্টমেন্ট থেকে আমার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসলো ওনারা বিবৃতি দেখে বললো যে আমাকে বিবৃতি লিখতে আমি তো লিখতে পারতেছিলাম আমি হাত ধরাতে পারতেছিলাম তখন কিভাবে লিখবো আমার ডিপার্টমেন্টের মেমও বলতেছিল স্যার ও লিখতে পারবে কেন ও তো হাত নাড়তে পারছে না তারপর আমাকে বলতেছে লেখা তুমি বলা পর কি স্যার মানে এক ভাবে লিখতে বলতেছে আমাকে ওই অবস্থায় আমার অসুস্থ অবস্থায় লিখতে হচ্ছে বরাবর অধ্যক্ষ বিষয় লিখতে হচ্ছে আমি এসবের জন্য ক্ষমা প্রার্থনার জন্য আবেদন এখন গৌরবের সৃষ্টি করলে এটা আর আমি নাকি ক্ষমা চাবো দালালের চামড়া তুলে দেব আমরা দালালের চামড়া তুলে দেব আমরা দালালের চামড়া তুলে দেব আমরা পরে আমি বিবৃতি লিখে দিলাম আমার ছাত্র নিল এখন আমাকে চলে আন্দোলন ম্যাম আমি পাশে চলে যাবো ভালো লাগতেছে না গলা আমাকে গলা চেপে ধরছিল কে ধরছিল আমি এটা জানি না ভিডিওতে আপনি দেখতে পাবেন একদম গলা চেপে ধরছিল আমি জানি না স্পষ্ট ভিডিও আছে প্রত্যেকটা মিডিয়াতে দেখবেন ততক্ষণ ওনারা আমাকে আমার উপর নির্যাতন করছে তারপর ওখানে লিখে দিলাম লেখা দিয়ে সাথে দিলাম এখন আমাকে এক টিচার বলে যে চলে যান আবার আরেক টিচার বলছে না যাওয়া যাবে না ভিতরে বসান আমাদের মিটিং শেষ হবে তারপর যাবে আবার বলতেছে যে তোমার গার্ডিয়ানকে ফোন দাও তোমার গার্ডিয়ান এসে নিয়ে যাবে আমার গার্ডিয়ান হলো কুড়িগ্রামে কুড়িগ্রাম থেকে আসবে কিভাবে বললাম তো ম্যাম গার্ডিয়ান তো আসা সম্ভব না এখানে চা করার পরে পরে গার্ডিয়ানকে নাম্বার দিল গার্ডিয়ানকে ফোন দিলাম গার্ডিয়ান নাম্বারে আমি ফোন দিলাম ফোন দিয়ে আমি বললাম যে আমার ডিপার্টমেন্টের ম্যাম কথা বলবে কথা বল ওনাদের আমার গার্ডিয়ান সাথে কথা বলার পর আমার বড় ভাই ছিল তারা বলছে যে এখানে সৃষ্টি করার একটি ঝামেলার কারণে আপনার ছেলে আহত হয়েছে ছেলেকে এসব থেকে বিরত থাকার চেষ্টা করবেন মানে আমি কিছু বলতেছি না আমি চুপচাপ সব শুনতেছিলাম বিরোধে তারপর আমার বড় ভাই তাও আমাকে আসতে দেবে না যে বাইরে গেলে তোমার ঝামেলা হবে তোমাকে অনেকে মারতেও পারে